নমস্কার। 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকে আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের কলমে মেদিনীপুরের ভুতুরে গ্রাম। আমাদের এই গল্পের নামের সাথে বাস্তবের মিল থাকলেও এই গল্প একেবারেই কাল্পনিক এবং কেবলমাত্র গল্পের প্লট সৃষ্টির খাতিরেই ব্যবহার করা। আচ্ছা, আপনাদের কোনো বাতিক আছে? মানে যেটা করার কোনো মানে হয় না, কিন্তু না করলে মনটা ঠিক শান্তি পায় না, খুঁতখুত করে। এই যেরকম আমাদের একটা বাতিক সময় অসময় স্থান খালপাত্র না দেখে গল্প শোনা। আচ্ছা, আপনারা কখন গল্প শোনেন? মানে কি করতে করতে শোনেন? কমেন্ট করে বলুন দেখি। এই আপনারা কমেন্ট করেন বলে কত কিছু জানতে পারি বলুন তো। আজকেই একজনের কমেন্ট পড়ে জানতে পারলাম যে উনি উড়িষ্যায় থাকেন এবং উড়িয়া তার মাতৃভাষা, অথচ তিনি বাংলা বোঝেন বলে আমাদের গল্পগুলো শোনেন এবং উপভোগ করেন। সত্যি আমাদের দেশের ডাইভার্সিটিটা দেখার মতো। তা যাক, যা বলছিলাম, আমাদের তাও ভালো, আমাদের কেবল খালি গল্প শোনারই বাতিক। আজকের গল্পে আমরা একটা লোকের অদ্ভুত বাতিকের কথা শুনব, আর শুনতে শুনতে জানতে পারবো অন্য কোনো বিষয়ে বেশি বাতিগ্রস্ত হয়ে পড়লে কতটা বিপদ হতে পারে। তাহলে চলুন আজকের গল্পটা চটপট শুনে ফেলি। লম্বা আধ ভাঙা পাঁচিলটার কাছে এসে পৌঁছানোর পরেই একবার থমকে দাঁড়ালাম। অনেক দিন ধরে এই উঁচু পাঁচিলটার ওপারে অন্ধকারে কি আছে দেখার জন্য আমার মনে বেশ একটা কৌতূহল জেগে উঠেছে। প্রায় যাতায়াতের পথে মাঝে মধ্যে দু একবার তার সামনে এসে থমকে দাঁড়াই। সত্যি বলতে কয়েকবার কানও পেতেছি। কেন জানি না, এখানে আসলেই মনের মধ্যে ভাবনার উদয় হয় যে অন্ধকারে পাঁচিলটার ওপারে বোধহয় কিছু একটা রয়েছে। বলা যেতে পারে এইটা আমার একটা ছোট্ট বাতিক। আসলে পাঁচিলটা একটা পরিত্যক্ত ভিটেকে গ্রামের এক রাস্তা থেকে আড়াল করে রেখেছে। এদিকটা একেবারে গ্রামের শেষ সীমানা। অনেকদিন ধরেই যাতায়াতের পথে পাঁচিলটাকে অমনভাবে দেখে আসছি। এখানে ওখানে ফাটল তৈরি হয়েছে। পাঁচিলের ফাঁকে ফাঁকে অশ্বত্থ গাছের চারা জন্মেছে, কিন্তু কোনো এক অসীম শক্তি বলে পাঁচিলটা এখনো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে যেন মনে হয় অন্ধকারের একটা কালো গভীর রং পাঁচিলটাকে প্রত্যেক রাতের বেলা আরেকটু শক্তি দিয়ে যায়। ঠান্ডাটা অনেকক্ষণ থেকেই এসে গায়ে লাগছিল আমার, কিন্তু পাঁচিলটার কাছে এসে দাঁড়াতেই সেই কৌতূহলটা আরো একবার মাথা চাড়া দিয়ে উঠল। চারপাশটা আধো অন্ধকার, কেউ কোথাও নেই। এমন সময় থাকার কথাও নয়। সময়টা শীতের। এবছরটা ঠান্ডা পড়েছে বেশ জমিয়ে। আমার গায়ে জামার উপর দিয়ে একটা শাল চড়ানো। কোনো রকমে শালের ভেতর নাক পর্যন্ত ঢেকে নিলাম। তারপর দুটো চোখ দিয়ে অন্ধকারে পাঁচিলটাকে ভালো করে জরিপ করতে লাগলাম। সে আলোতে দূরের কিছু দেখা যায় না। পাঁচিলের গায়ে একটা হাত রাখলাম, আর রাখতেই একরকম কেঁপে উঠলাম। কেমন যেন মনে হলো পাঁচিলটা বরফের চেয়েও ঠান্ডা। একটু পরেই ব্যাপারটা বুঝতে পারলাম। শিশির পড়তে শুরু করেছে, আর শিশিরের জন্যই এমন ভেজা ভেজা হয়ে আছে পাঁচিলটা। হাতটাও কেমন যেন ভিজে ঠান্ডা হয়ে এসেছে। আরও একটা কারণ হতে পারে কুয়াশা। কুয়াশার স্যাঁতস্যাঁতে ভেজা ভাবটার জন্য চারপাশটা যেন আরো বেশি ঠান্ডা বলে মনে হচ্ছে। একবার ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। শুধু শুধু এমন নির্জন রাতে এখানে এসে তখনই ওপার থেকে
একটা হাসির শব্দ শুনতে পেলাম। কেউ যেন কিছু একটা বলতে বলতে হঠাৎ করেই উল্লাসিত হয়ে হেসে উঠেছে। কথাগুলো ভেসে এসে কানে লাগছে বটে, কিন্তু কথাগুলোর মানে বোঝা যায় না কিছুই। মানে আর কি স্পষ্ট শোনা যায় না। আমি যেন চমকে উঠলাম। এই ভাঙা পরিত্যক্ত পাঁচিলের ওপারে একটা ছোট্ট পোড়ো বাড়ি রয়েছে, কিন্তু সেই বাড়িতে তো এখন কেউ আর থাকে না। আজ থেকে প্রায় বছর 5-10 আগে সেই বাড়িতে যে বুড়ো লোকটা ছিল সে মারা গেছে। আমি নিজেও গ্রামের লোকের সঙ্গে শ্মশানে গেছিলাম পোড়াতে। আসলে লোকটা বাড়ির বাইরে খুব একটা বের হতো না, কিন্তু সেসব কথা অনেক আগের। আজও ওই পরিত্যক্ত বাড়িতে পাঁচিলের ওপার থেকে কথা বলে কারা, ব্যাপারটা আরো ভালো করে শোনার জন্য পাঁচিলটার দিকে এগিয়ে গিয়ে মাথা ঠেকিয়ে কান পাতলাম। সত্যিই তো ভেতর থেকে কাদের যেন গুজগুজ ফুসফুস করে কথা বলার শব্দ ভেসে আসছে। এবার শুধু একজন নয়, যেন 2-3 জন একসাথে কথা বলছে। মাঝে মাঝে হেসে উঠছে তারা। এবার তাদের কথাগুলো কেমন যেন অস্পষ্টভাবে শুনতে পেলাম। একজন বলছে, আরে এমন দিনই তো খুঁজছিলাম, এমন একটা শীতকালের রাত কতদিন যে আসেনি। তুমি প্রতিবার এমন কথাই বলো। হ্যাঁ, তুমি যাই বলো না কেন, এইটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, নাও তাড়াতাড়ি খাও। আচ্ছা, লোকগুলো কি তাহলে ওখানে কিছু খাচ্ছে? অনেকেই তো নেশাভান করে, কিন্তু তাই বলে এমন শীতের রাতে এই গোটা গ্রামে আর জায়গা পেল না? ওই পরিত্যক্ত বাড়িটার কাছে বসে কেউ নেশা করতে যাবে? ব্যাপারটা আমার কেমন যেন বিশ্বাস হলো না। পাঁচিলটার আরো কাছে গিয়ে দাঁড়ালাম। আগেই বলেছি, পাঁচিলটা কিন্তু বেশ খানিকটা উঁচু। রাস্তা ধরে হেঁটে গেলেও ভেতর দিক দিয়ে দেখা যায় না। না জানি কোন কারণে এমন উঁচু করে পাঁচিল দিয়েছিল এই রাস্তার দিকে। ভেতরে দেখতে গেলে পায়ের পাতার উপর ভর দিয়ে মাথা উঁচু করে খানিকটা উপরে উঠতে হবে। কিন্তু কাজটা কি ঠিক হবে? যদি সত্যি কেউ ভেতরে থাকে তাহলে কি না কি ভাববে। এসব ভেবেই মনে মনে একটু ইতস্তত করলাম। ঠিক তখনই খেয়াল হলো, ভেতর থেকে আসতে থাকা সেই হাসির শব্দ আর কথাবার্তাগুলো আগের থেকে তুলনামূলকভাবে কমে এসেছে। আর কৌতূহলটা চেপে রাখতে পারলাম না, তাই পাঁচিলের উপর দিকে সামান্য চাপ দিয়ে মাথাটা উপরের দিকে তুললাম। দিনের বেলা কিন্তু এর আগেও ভেতরটা দেখেছি, তবে রাতের অন্ধকারে ভিতরে তাকিয়ে প্রথমে কিছুই ঠাউর করতে পারলাম না। শুধু দূরে বোঝা যাচ্ছে প্রায় পুরোটাই আগাছায় ঢাকা একটা ছোট্ট টালির বাড়ি। তার চারপাশে এদিক ওদিকে জঙ্গল গজিয়েছে সামান্য, তবে সেই ঝোপঝাড়গুলোর মধ্যেই একটা হ্যারিকেন জ্বলছে। হ্যারিকেনের চারপাশে গোল করে ঘিরে বসে রয়েছে চাদর মুড়ি দেওয়া 3টে কালো কালো ছায়া মূর্তি। আমি ভাবলাম ওরা বোধহয় আমাকে দেখেনি। আমি দেখলাম ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। হাত দুটো টনটন করতে শুরু করেছে ইতিমধ্যে। ওভাবে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, নেমে এলাম। তার মানে রাতের বেলা এখানে নিশ্চয়ই এরা কিছু না কিছু করতে আসে। ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। না জানি কোথা থেকে কে কি করছে। অপ্রয়োজনীয় অনুসন্ধিৎসাটা চেপে রেখে ফিরে আসতে যাব, এমন সময় ভেতরের দিক থেকে
কেউ একজন হাসতে হাসতে বলে উঠল, দেখ দেখ, পাঁচিলের ওপারে দাঁড়িয়ে কি আমাদের কথা শুনছে। তার কথাতে হঠাৎ করে তাদের ফিস ফিস কথাবার্তাটা বন্ধ হয়ে গেল। একটা নিস্তব্ধতা ছেয়ে গেল চারপাশে। আমি একটু সতর্ক হয়ে উঠলাম। তাহলে তাহলে কি আমি যখন পাঁচিলের ওপর মুখ বাড়িয়েছিলাম তখনই ওরা আমাকে দেখতে পেয়েছে? তাড়াতাড়ি চলে আসবো কিনা ভাবছি, এমন সময় আরেকজন বলল, তা পাঁচিলের ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পাতার কি আছে? ভেতরে এলেই তো হয়। নিহাত দুদণ্ড তো কথা বলতে পারি। ভেবেছে আমরা বোধহয় এখানে বসে নেশা ভাঙ করছি। আরে বাইরে দাঁড়িয়ে থেকে কি হবে? উঠে এসো না, পাঁচিল ধরে উঠে এসো। ওই যে শেষের দিকে পাঁচিলটা একটু ভাঙা রয়েছে, ওখান দিয়ে টপকে এসো। শেষের কথাগুলো যেন আমাকে নির্দেশ করে কেউ জোরের সাথেই বলল। তারা যেখানে বসে আছে সেখান থেকে এত জোরে কথা বলার কথা নয়, কিন্তু সেসব না ভেবে আমি তখন পাঁচিলের ভাঙা জায়গাটার দিকে এগিয়ে গেলাম। যখন বুঝতে পেরেছি ওরা সবাই এখানে রয়েছে, ভেতরে না গেলে ব্যাপারটা অভদ্রতা হয়, তাই পাঁচিলের ভাঙা জায়গাটা টপকে সামনের দিকে এগিয়ে গেলাম। কালো কালো তিনটে ছায়ামূর্তি তখনও হ্যারিকেনটাকে ঘিরে বসে রয়েছে। আমি কয়েক পা এগিয়ে যেতে তাদের মধ্যে একজন হেসে বলে উঠল, এই তো এসে পড়েছ। শুধু শুধু বাইরে দাঁড়িয়ে থাকার কি দরকার আছে? অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো বুঝতে পারছি, কিন্তু তুমি এখানে কি করছো বলো তো? আমি ততক্ষণে বেশ খানিকটা দূরে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তাই আমি বললাম, আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, পাঁচিলের এপার থেকে একটু কথাবার্তা শুনতে পেয়ে থমকে দাঁড়ালাম। তা তোমরা যে এখানে এ সময় আছো তা তো আমি জানতাম না। আমি জানি এখানটা কেউ আসে না। কেউ আসে না বলেই তো আমরা এইখানটায় আসি। সবাই যদি আসতো তাহলে কি আর আমাদের আশা হতো? অত দূরে দাঁড়িয়ে আছো কেন? আসো না এখানে, হ্যারিকেনের আলোর পাশে বসো দেখি। আগুন জ্বলছে, ভালো লাগবে এই ঠান্ডায়। এবার চোখে পড়ল তিনটে লোক হ্যারিকেনটাকে ঘিরে বসে থাকলেও ওদের মাঝখানে কিন্তু আগুন জ্বলছে। আগুনের মধ্যে তিনজন তাদের হাতগুলো সেঁকে নিচ্ছে। আমি আরও খানিকটা কাছে এসে পড়েছিলাম। তাদের মোটা মোটা হাতগুলো আগুনের তাপে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পোশাক আশাক দেখে গ্রামের লোক বলেই মনে হয়, কিন্তু মুখগুলো কিন্তু চেনা নয়। অন্তত যতটা দেখা যায় তাতে মনে হলো না এই মুখ এর আগে দেখেছি। তাদের মাথার অর্ধেক ভাঁজ করা একটা করে মাংকি টুপি। আমি আরেকটু সামনে এগিয়ে গেলাম। তিনজনের মধ্যে দুজন বারবার কথা বলছে, কিন্তু আরেকজন কোনো কথা বলছে না। আমি তার মুখ কোনোভাবেই দেখতে পাচ্ছিলাম না। বাকি যে দুটো লোককে দেখতে পাচ্ছিলাম তারা বয়স্ক, কিন্তু এখন এ সময় এখানে কি করছে এরা? আপনারা আগুন পোয়াচ্ছেন যখন, তাহলে বরং আমি যাই। আসলে দূর থেকে তো বুঝতে পারিনি আপনারা বয়োজ্যেষ্ঠ, তাই তুমি বলে ফেলেছি, কিছু মনে করবেন না। আরে আরে, ওসব কিছু যায় আসে না। তুমি বরং একটু বসে একটু আগুন পোহাও। শীতের রাতে বেরিয়েছো, এভাবে পথে পথে ঘুরলে ঠান্ডা লাগবে। আর এই পাঁচিলের এপারে যে আমরা মাঝে মাঝে আসি তা তো বুঝতেই পারলে। কখনো কখনো রাতের বেলা চলে এসো, বুঝলে? আমি ওদের পাশে গিয়ে বসলাম। তৃতীয় লোকটা পাশে বসে থাকলেও তার গোটা মুখটা চাদর দিয়ে প্রায় ঢাকা।
শুধু চোখ দুটো দেখা যায়, ঠিক যেমন আমি মুখে চাদর জড়িয়ে বেরিয়েছি অনেকটা তেমনই। লোকটা যখন বিশেষ কথা বলছে না, আমি সেই দিকে আর বেশি আমল দিলাম না। আগুনের তাপ বেশ ভালোই লাগছিল। এতক্ষণ ধরে ঠান্ডায় হাত পাগুলো যেন জমে যাচ্ছিল। এমন শীতে একটু আগুন পোহাতে পারলে আর কি চাই। লোকগুলো কিন্তু চুপ করে নেই, নিজেদের মধ্যেই কথা বলে চলেছে। আমি শুধু চুপ করে ওদের কথা শুনে চলেছি। কথাবার্তার বিষয় অতি সাধারণ, জমিজমা, বাড়িঘর আর গ্রামের অবস্থা নিয়ে তাদের আলোচনা হচ্ছে। আস্তে আস্তে বুঝতে পারলাম ওদের কথার মধ্যে কি একটা ব্যাপার যেন আছে, সেটা ধরতে পারছি না। এর মাঝে আরেকটা ব্যাপার উপলব্ধি করলাম। সামনে যে আগুনটা জ্বলছে তার থেকে বেরিয়ে আসা ধোঁয়াটা সাদাটে নয়, মানে যেরকম সাধারণত হয় সেরকম নয়, কেমন যেন কালছে। আর অদ্ভুত একটা গন্ধ এসে নাকে ধাক্কা মারছে। কথাটা মনে হতেই আমি বললাম, আগুনে কি দিয়েছেন বলুন তো? কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে বলে মনে হচ্ছে না? দ্বিতীয়জন এমন কথা শুনে কেমন অবাক হয়ে গেল। তারপর বলল, আগুনে আবার কি দেব? কাঠকয়লা খুঁজে বার করে আগুন জ্বালিয়েছি। না হলে এমন শীতের রাতে এইভাবে বসে থাকা যায়? ঠিকই তো, আসলে কাঠগুলো একটু ভিজে ছিল হয়তো, বা হয়তো ভেতরটা একটু কাঁচা রয়ে গিয়েছে, তাই এমন গন্ধ বেরোচ্ছে। কাঁচা থাকলে, কষ পুড়লে এরকম গন্ধ মাঝে মধ্যে বের হয়। তুমি বরং বসো। এই যা বলছিলাম, বাঁধটা যদি এবার না মেরামত করা হয় তাহলে কি হবে বলো তো? বাঁধের কথা শুনে আমি চমকে উঠলাম। কোন বাঁধের কথা বলছে লোকটা? আমাদের এই মেদিনীপুর অঞ্চলে বন্যা প্রায় নিয়মিত ব্যাপার। নদী সংলগ্ন বেশিরভাগ গ্রামের মতো আমাদের গ্রামেও শেষের দিকে নদীতে তো বাঁধ রয়েছে। আবার কিসের মেরামত করবে? আজ থেকে প্রায় বছর 10 আগে সেই বাঁধখানা বন্যায় ভেঙে গিয়েছিল ঠিকই, কিন্তু এখন তো সব ভালোই আছে। যদিও কাঁচা মাটি, পাথর আর কাঠ দিয়ে তৈরি, তাও দিব্যি লোকজন, এমনকি সাইকেলও পারাপার হয়ে যায় ওপর দিয়ে। আবার কোন বাঁধের কথা বলছে লোকটা? একটু অবাক হয়ে আমি প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি কোন বাঁধের কথা বলছেন? আমাদের নদীতে তো আর বাঁধ দেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না। আর এখন এই মাঘ মাসে জলও তো আর ঢোকে না এদিকে। সে কি, তুমি তো দেখছি কিছুই জানো না। এই তো গেল বছর বর্ষার সময় জল ঢুকে বড়ই বিপদ হলো। সবাইকে গিয়ে আশ্রয় নিতে হলো ওই নসিপুরের দিকে উঁচু জমিতে। তাই এবারেও যদি তেমনি হয় তাহলে তো বড় বিপদ হবে। ঠিক ঠিক। আর তুমি কোনো কথা বলছো না কেন? দেখতে পাচ্ছ তো ছেলেটা কি সব অদ্ভুত কথাবার্তা বলছে। কথাটা তৃতীয় ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হলেও লোকটা কেমন যেন অদ্ভুতভাবে চুপ করে মাথা ঢেকে বসে রইল। তারপর গম্ভীর গলায় তৃতীয়জন বলল, আমি আর কি বলবো, তোমরা যা ভালো বোঝো তাই বলো। এই দেখছো দেখছো, সেই আবার একই কথা। আরে আমরা যদি সব করি তাহলে কি করে হবে? তোমারও তো একটা দায়িত্ব আছে নাকি? না হলে এই বাড়ি, এই জঙ্গল, এই পাঁচিল, এই সমস্ত কিছুকে তুমি আগের মতো বাঁচিয়ে রাখতে পারবে? আমরা যদি না থাকতাম তাহলে কি? ওদের কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না। লোকগুলো এমনিতেই বড় অদ্ভুত কথা বলে চলেছিল। হ্যারিকেনের আলোতে
যতটুকু আলোকিত হয়েছিল তার বাইরে সবটাই কিন্তু কালো অন্ধকারে ছেয়ে আছে। মাঝে মাঝে মনে হচ্ছে এই জায়গাটা যেন গোটা পৃথিবী থেকে হঠাৎ করে আলাদা হয়ে গেছে। ওদের কথাবার্তা আর আগুনের মধ্যে কাঠ পোড়ার শব্দ, পাশে ঝিঁঝির ডাক ছাড়া আর যেন কিছুই নেই এই পৃথিবীতে। চারপাশে যে কুয়াশাটা পড়তে আরম্ভ করেছিল সেটা এতক্ষণে আরো গাঢ় হয়ে উঠেছে। এই জঙ্গলে জায়গাটার মধ্যে ধপধপে কুয়াশা এখন যেন একটা পর্দার মতো আমাদেরকে ঘিরে ধরেছে। চুপ করে বসে থাকা লোকটা চাদর মুড়ি দেওয়া অবস্থাতেই অদ্ভুত গম্ভীর গলায় আবার বলল, আজকের মতো এখানেই থাক, বুঝলে? আজকে আর দরকার নেই, অনেক রাত হচ্ছে। তাছাড়া ওকে আবার বাড়ি ফিরতে হবে। ফিরতে হবে? ফিরতে হবে কেন? এসেছে যখন তাহলে। তৃতীয় জনের গম্ভীর গলাটা কেমন যেন শোনালো। না, থাক বরং। তোমার এই এমন কথাবার্তার জন্যই কিন্তু আমরা এখনো পর্যন্ত চুপ করে বসে আছি। ঠিক আছে, তুমি যখন চাইছো না, তবে আবার যদি হয়, আবার যদি আসে, তখন কিন্তু। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। কোনো কথাই তো বুঝতে পারছি না, অথচ লোকগুলো নিজেদের মধ্যে যে কিছু একটা নিয়ে কথা বলছে সেটা ধরতে পারছি। তাই একটু হেসে নিয়ে বললাম, আসলে কি হয়েছে তা কি আমায় খুলে বলা যাবে? আপনারা কি নিয়ে কথা বলছেন? ও তুমি বুঝবে না। তুমি বরং এখন বাড়ি ফিরে যাও। অনেক রাত হলো, আবার ঠান্ডা বাড়তে শুরু করবে। আমি আর অপেক্ষা করলাম না। এমনিতেই ভাঙা পাঁচিল ডিঙিয়ে এই পরিত্যক্ত বাড়িটার ভেতর ঢুকে পড়েছি। গ্রামের লোকের ধারণা জায়গাটা খুব একটা ভালো নয়। জানতে পারলে গ্রামের লোকেরা না জানি কি ভেবে বসবে। তাই আর দেরি না করে উঠে পড়লাম। উঠতে যাব ঠিক তখনই আগুনের অল্প আলোয় দেখতে পেলাম দুজন লোক কেমন অদ্ভুতভাবে তৃতীয় লোকটার দিকে তাকিয়ে আছে। তৃতীয় জন ব্যক্তি যে প্রথম থেকে চুপ করে বসেছিল, তার মুখটা সামান্য সময়ের জন্য এতক্ষণ একটু দেখতে পেলাম। চোখ ছাড়াও চাদরের আড়াল থেকে বাইরে বেরিয়ে এসেছে তার নাক ও মুখের খানিকটা অংশ। মুখটা চেনা চেনা মনে হলেও কিছুতেই মনে করতে পারলাম না। যাই হোক, ফের পাঁচিলটা পেরোনোর সময় দেখলাম লোকগুলো আগুনটা নিভিয়ে দিয়েছিল। তবে একটা ব্যাপার বুঝতে পারলাম, পাঁচিলের ওপারে জঙ্গলের জায়গাটার মধ্যে যতটা ঠান্ডা লাগছিল, বাইরে ঠান্ডাটা কিন্তু তার চেয়ে অনেক বেশি। সেদিন রাত্রে ঘরে ফিরে এলাম। তবে রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম, অদ্ভুত আর অবিশ্বাস্য সেই স্বপ্ন। তবে সকালে উঠে আর কিছুই মনে থাকলো না। কিন্তু কাল রাতে স্বপ্ন দেখতে দেখতে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, সেটুকু ভালোভাবেই মনে রয়েছে। সকালে বাবার সাথে দেখা হতেই আমার দিকে তাকিয়ে বাবা চমকে উঠে বলল, কিরে, তোর কপালে আবার কি হলো দেখি? বাবার কৌতূহলী দৃষ্টি আর এমন কথায় নিজের কপালের কাছে হাত দিতেই কেমন যেন জ্বালা করে উঠল। মনে হলো কপালের কাছে ঠিক যেখানে হাত দিয়েছি সেখানটায় খানিকটা জায়গা কেমন যেন ক্ষত হয়েছে, চামড়াটা শক্ত হয়ে গেছে। কেটে গেল নাকি আবার? কিন্তু রাতে যখন বাইরে ছিলাম তখন তো কিছু হয়নি।
তাহলে ঘুমের ঘোরে এমন হলো? তা কি করে আবার হয়? আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই আরো অবাক হয়ে গেলাম। কপালের ওই জায়গাটা মনে হচ্ছে খানিকটা পুড়ে গিয়েছে। দুপুরে ভাত খেতে বসে কেমন একটা পোড়া পোড়া গন্ধ পেলাম। কাল রাতে পাঁচিলের ওপারে আগুনের কাছে যেই গন্ধটা পেয়েছিলাম ঠিক সেই রকম। এখন যেন সেটা তীব্রভাবে এসে ধাক্কা মারছিল। আমি আর ভালো করে খেতে পারলাম না দুপুরে। গোটা শরীর মাঝে মাঝে গুলিয়ে উঠতে লাগলো। কোনো রকমে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়ার পরেও আমি ঘুমোতে পারলাম না। গোটা দিন একটা অস্বস্তিতে কেটে গেল। কিন্তু অন্ধকার হবার সাথে সাথে একটা ভারী আশ্চর্য জিনিস অনুভব করলাম। বারবার মনে পড়ে গেল ওই পরিত্যক্ত বাড়ির পাঁচিলটার কথা। চারপাশের অন্ধকার আগের দিনের চেয়েও যেন বেশি। তার মধ্যে ঠান্ডা একটা হাওয়া মাঝে মাঝে কোথা থেকে ছুটে আসছে। আমি আমার কালো চাদরখানা গায়ে জড়িয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম সেই পাঁচিলটার কাছে। তবে আগের দিনের চেয়ে পাঁচিলটা আজ কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। আজকেও পাঁচিলটার পাশে এসে শুনতে পেলাম ওপারের ফিসফাস শব্দ। একটু কান পাততেই তাদের কথাগুলো যেন স্পষ্ট শুনতে পেলাম। পাঁচিলের ভাঙা অংশ দিয়ে টপকে লোকগুলোর কাছে গিয়ে পৌঁছালাম। ওরা আমাকে দেখে খুব খুশি হলো। একজন বলল, এই তো বলছিলাম না ও আসবে কাল। দেখলে তো। এই কথা শুনে দ্বিতীয় জন কেমন যেন উল্লাসিত হয়ে হেসে উঠল। তারপর বলল, আর কোনো চিন্তা রইল না। এবার থেকে আমরা 4 জন মিলে আগুন পোহাবো। কিন্তু আপনারা থাকেন কোথায়? আপনাদের তো এর আগেই গ্রামে দেখেছি বলে তো মনে হয় না। আর আপনাকে একটু চেনা চেনা মনে হচ্ছে। কোথায় কোথায় দেখেছি সেটা মনে পড়ছে না। তৃতীয় জন সেই আগের মতোই অদ্ভুত গম্ভীর গলায় বলল, আজ না এলেই বোধহয় ভালো করতে। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যাতে তুমি আজ না আসো, কিন্তু তাও তুমি চলে এলে। লোকটা একটু জোরের সাথেই কথাগুলো বলল বলে মনে হলো আমার। আমি এখানে যে এসে পড়েছি সেটা লোকটার ভালো লাগেনি। লোকটার বোধহয় আমাকে পোষাচ্ছে না। আমি বললাম, না, বলছিলাম আর কি, আপনার অসুবিধা থাকলে আমি আসি। কালকে কথাটা বলে দিতে পারতেন, তাহলে আর শুধু শুধু এসে আপনাদের বিরক্ত করতাম না। তুমি আসলে কিছুই জানো না। যদি জানতে তাহলে এমন কথা বলতে পারতে না। আচ্ছা, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো তো, আমায় চিনতে পারো নাকি? কথাটা বলে লোকটার মাথা থেকে তার কালো চাদরটা সরিয়ে ফেলল। তার মাথায় অল্প চুল, মাঝখানে একটা মস্ত টাক, দুটো ছোট ছোট চোখ যেন কোটরের ভেতর ঢুকে গিয়েছে, লম্বা নাক, পাতলা ঠোঁট, চোখের তলায় কালি। লোকটাকে কোথায় যেন আমি দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। কিন্তু এমন একটা বয়স্ক মানুষ, আবার মাথায় টাক, কোথায় যেন দেখেছি। বাকি দুজন ততক্ষণে চুপ করে গিয়েছে। চারপাশের বাতাসটা যেন একটা চাপা ক্রন্দন করে উঠল। কেউ যেন বাতাসের সাথে তালে তাল মিলিয়ে গুমড়ে গুমড়ে কেঁদে উঠছে, আর তার সাথে তাল মিলিয়ে মাঝে মাঝে কেঁপে উঠছে আমার গোটা শরীর। আর মনে হচ্ছে এই রাতে হঠাৎ করে এখানে এসে আমি পড়লাম কেন। হঠাৎ করেই মনে পড়ল, আমি তো আজ এখানে নিজে আসিনি,
কে যেন আমাকে এখানে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছে আজ, আর সেই ডাকটাই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তৃতীয় লোকটা একভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে। আগুনের হলদে আলোয় তার চোখ যেন চকচক করে উঠল। ঠিক তখনই দূর থেকে কোথাও একটা শিয়াল ডেকে উঠল, আর সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল এই লোকটাকে আমি কোথাও দেখেছি। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। আমি এই লোকটাকে দেখেছি, এই বাড়িতেই দেখেছি। ওদিক দিয়ে বাড়িটা ঢোকার পথ রয়েছে। এই বাড়িতে আমি এসেছিলাম সেই যেবার এই বাড়ির একলা বুড়োটা মারা গিয়েছিল। আমি শ্মশানে গিয়েছিলাম, আর সেদিনই এই লোকটাকে আমি দেখেছি। সেদিন দুটো চোখ বন্ধ ছিল, মুখটা হা হয়ে অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে এসেছিল। তারপর দেখতে দেখতে আগুনের লেলিহান শিখার মধ্যে পুড়ে গিয়েছিল লোকটা। কথাটা মনে হতেই আমি চমকে উঠলাম। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। এইবারে লোকটাকে আমি চিনতে পেরেছি। হ্যাঁ, এই লোকটাকে আমি কখনো জীবিত অবস্থায় দেখিনি, একমাত্র দেখেছিলাম মৃত অবস্থায়। কিন্তু সেইটাই বা কি করে হয়? আমার মনের অবস্থা বোধহয় লোকটা বুঝতে পেরেছিল। তার মুখে একটা অল্প হাসি ফুটে উঠল। তারপর বলল, তোমায় প্রথম দিনই আমি বলেছিলাম এখানে আর না আসতে। আমি তোমায় এখানে আনতে চাইনি, অনেক বারণ করেছিলাম ওদের, কিন্তু ওরাই তোমায় নিয়ে এসেছে। আমি ঘুরে তাকালাম বাকি দুজনের দিকে, কিন্তু তাদের মুখটা এখন আর ভালোভাবে দেখা যায় না। এর মাঝে আগুনটা কখন যেন নিভে গেছে। দুটো চাপা হাসির শব্দে চারপাশ কুমড়ে উঠতে লাগলো। তার সাথে একটা কাঠের পোড়া গন্ধ ভেসে আসতে লাগলো চারপাশ থেকে। আমি অন্ধকারে কি করব বুঝতে পারছি না। সেই তৃতীয় লোকটা আস্তে আস্তে বলে উঠল, দেরি করে ফেললে, অনেক দেরি করে ফেললে বুঝতে। কালকেই তোমার বুঝে যাওয়া উচিত ছিল। তাছাড়া যাতে বুঝতে পারো তার জন্য তোমার কপালের কাছে খানিকটা। আমি আর এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালাম না। এতক্ষণে আমার কাছে সবটাই বেশ পরিষ্কার হয়ে গেছে। বাকি দুজনকে না চিনলেও আমি বুঝতে পেরেছি তারা কারা। লোক দুটো আজ থেকে 10 বছর আগে নদীর বাঁধ আর সেবারের বন্যার কথা বলেছিল কেন? আমি আর এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালাম না। এতক্ষণে আমার কাছে সবটাই বেশ পরিষ্কার হয়ে গেছে। বাকি দুজনকে না চিনলেও আমি বুঝতে পেরেছি তারা কারা। এই ঘটনার কথা আমাদের গ্রামের লোকমুখে প্রচলিত। প্রবল বৃষ্টির আশঙ্কায় বাঁধ মেরামত করার কথা স্থির করে গ্রামের লোকেরা মিলে। কথা মতো সবাই মিলে সেই কাজ শুরু করা হয়। একদিন দুজন মিলে বাঁধের ওপর বসেই বাঁশের খাঁচার মধ্যে পাথর ভরে ভরে ঠেকান দেওয়ার জন্য তৈরি করছিল। কিন্তু লোকগুলো বেমালুম ভুলে গিয়েছিল তখন ভরা কোটালের সময়। ভাগ্য এতটাই খারাপ যে ঠিক তখনই নদীতে বান ডাকল। 4 দিন পর দুজনের মৃতদেহ পাওয়া গেছিল নদীর পথ ধরে প্রায় 2 মাইল ওপরে। তবে আজ এই অন্ধকারে ওরা এইখানে এসে ছুটেছে কেন? কেন বসেছে আগুন জ্বালিয়ে ওই জঙ্গলে বাড়িটার কাছে? ওদের মধ্যে আমি এভাবে এসে পড়লামই বা কি করে? তবে কি আমার বারবার এখানে কান পেতে থাকাটাই কি আমার কাল হলো? আমার তো এখানে আসার কথা নয়। আজ রাতে আমাকে কেউ ডেকে এনেছে। সেটা কে আর কেন ডেকে এনেছে আমাকে?
কথাটা ভাবতে ভাবতেই আমি ভাঙা পাঁচিলের অংশটা টপকালাম। তখনই দেখতে পেলাম পাঁচিলের একদম শেষের দিকে রাস্তার পাশে চাঁদের অল্প আলোয় অন্ধকারে কি যেন একটা পড়ে আছে। কিন্তু আমার আর উপায় নেই, ওই দিকেই যেতে হবে। ওপার থেকে তখন চাপা গলায় অদ্ভুত হাসির শব্দ ভেসে আসছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বুকের মধ্যে যেন 100 দামামা একসঙ্গে বাজতে শুরু করেছে। একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় উঁকি দিয়েছে। এতক্ষণ পর কাঠ পোড়ার গন্ধ, কপালে অমন পোড়া চিহ্ন, আর কারোর ডাকে আমায় এভাবে এখানে টেনে নিয়ে আসা, এসব ঘটনাগুলোই যেন একটা সুতোয় গাঁথা। তাহলে পাঁচিলের কাছে যেটা পড়ে রয়েছে সেটা? ঠান্ডা হাওয়ার একটা প্রবল ঝাপটা এসে লাগলো আমার গায়ে। অথচ কি অদ্ভুত, আমার আর অতটা ঠান্ডা লাগছে না। আমি ততক্ষণে আরো খানিকটা এগিয়ে গেছি। স্পষ্ট বুঝতে পেরেছি মাটির ওপর পাঁচিলের কাছে কেউ পড়ে রয়েছে, আর তার গায়ে একটা কালো রঙের চাদর জড়ানো। একটু ঝুঁকে পড়তে যেটা দেখলাম, তাতে আমার মুখ থেকে বেরিয়ে এলো একটা তীব্র চিৎকার। কিন্তু চিৎকার করতে গিয়েও আমার গলা থেকে কোনো শব্দ বেরোলো না। পিছনে ছিটকে সরে আসার চেষ্টা করতে, কি অদ্ভুত, আমার পা এখন মাটিতে পড়ল না। আমি যেন হাওয়ায় ভেসে 2 পা পিছিয়ে এলাম। এমন সময় আমার কানের কাছে কেউ চাপা স্বরে বলল, আর কি হবে পালিয়ে? সবটা মেনে নাও। যখন আমাদের কাছে এসেই পড়েছ, তাহলে আমাদের সাথে এসো। আর কোনো চিন্তা রইল না। এটা হতে পারে না। এবার থেকে আমরা 4 জন মিলে আগুন পোহাবো। না না না, আমাকে ছেড়ে দিন। আমি চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা থেকে আর শব্দ বেরোচ্ছে না। আমার পেছনে এসে এখন দাঁড়িয়েছে 3 জন ছায়ামূর্তি। এখানে আগুন নেই, তাও যেন ওদের চোখগুলো জ্বলজ্বল করছে। ওরা একসাথে তাকিয়ে রইল মাটিতে পড়ে থাকা সেই কালো দেহটার দিকে। আমি জানি এখানে যে পড়ে আছে সে সত্যিকারের আমি ছাড়া আর অন্য কেউ হতে পারে না। আমার চারপাশে এসে দাঁড়ালো ছায়ামূর্তিগুলো। ওরা বোধহয় সবটাই জানে। পাঁচিলের ওপারে কি ঘটছে দেখার যখন তোমার এতই কৌতূহল, তখন আর খামোখা কান পেতে আর উঁকি মেরে লাভ নেই। তোমার এপারের খেলা শেষ। ওই যে পড়ে আছে, ওতে আর তুমি ধরবে না। এসো এসো, আমাদের সাথে এসো। কিন্তু ব্যাপারটা কখন হলো সেটাই আমি বুঝতে পারলাম না। এরা কি তবে আমায় এপারের জগৎ থেকে পাকাপাকিভাবে টেনে নিল? অতিরিক্ত কৌতূহলেই আমি কি শেষ হয়ে গেলাম? আমার নিথর দেহটা আমার পায়ের কাছেই পড়ে রয়েছে। কিন্তু যা হয় তা তো ভালোর জন্যই হয়। বৃন্দাবনের মাথার ভেতর সমস্ত কিছু আস্তে আস্তে বদলে যেতে শুরু করেছে। বৃন্দাবন নিজেই অনুভব করল তার মনের ভেতর থেকে ভয়, ডর, হতাশা সব কেমন যেন আস্তে আস্তে উবে যাচ্ছে। মাথাটা কেমন যেন অদ্ভুতভাবে পরিষ্কার হয়ে আসছে। বৃন্দাবন আস্তে আস্তে এগিয়ে গেল ভাঙা পাঁচিলটার দিকে। তারপর তার পিছু পিছু আরো 3টে ছায়ামূর্তি অন্ধকার পাঁচিলের মধ্যেই যেন একে একে সকলে মিলিয়ে গেল।
ভেতরে পা রেখে বোধহয় বৃন্দাবন ভাবল, যা হয়েছে ভালোই হয়েছে। এভাবে বেঁচে থেকে আর লাভ কি? তার চেয়ে বরং এই ঠান্ডায় একটু আগুন পোহানো যাক। ঠিক তখনই তার আশেপাশের অন্ধকারে আরও 3টে ছায়ামূর্তি একসাথে সায় দিয়ে হেসে উঠল। শুধু কালো অন্ধকারের মতো দাঁড়িয়ে রইল একটা লম্বা আধভাঙা পাঁচিল।